where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good day to all my dear students. আমি বুদ্ধদেব বিশ্বাস মালদা জেলা স্কুলের দর্শন বিভাগের শিক্ষক। আবার অনলাইন ক্লাসরুমে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা এই অনলাইন ক্লাস রেগুলারলি ফলো করছো এবং এখান থেকে কিছু টিপস নেওয়ার বা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছো এবং তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, এই আশা রেখে আমরা আজকের বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমরা ক্লাস 11-এর, তোমরা জানো যে এর আগের দিনে আমরা ন্যায় দর্শন শুরু করেছিলাম এবং ন্যায় দর্শনের যে আমরা যে জ্ঞানের যে বিভিন্ন ভাগগুলো আমরা ন্যায় জ্ঞান তত্ত্বটা, সেই শ্রেণীবিভাগটা আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা প্রমা অপ্রমা এই বিভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রমা, অপ্রমা, অযথার্থ, যথার্থ, অযথার্থ। আজকে আমরা যে নতুন পয়েন্টে চলে যাব, ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রমাণ। স্বীকৃত প্রমাণ। দেখো, তোমরা এর আগে জেনেছো যে ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণ। কেননা প্রমাণের দ্বারাই আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ প্রমাণের দ্বারাই প্রমেয় অর্থাৎ পদার্থের আমরা জ্ঞান লাভ করি। তো এই ন্যায় দর্শনে পদার্থ বলতে পদ নির্দেশিত বিষয়কেই বোঝানো হয়। পদস্য অর্থ বিষয়। মহর্ষি গৌতম এরকম 16টি পদার্থের কথা বলেছেন। তা যাই হোক, এবং এই 16টি পদার্থের তত্ত্বজ্ঞান হলে তবেই আমরা পরম পুরুষার্থ, ভারতীয় দর্শনের যে পরম পুরুষার্থ মোক্ষ বা অপবর্গ, সেটা আমাদের লাভ করা সম্ভব হয়। এবং এটাও তোমরা জেনেছো যে ন্যায় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, যখন আমরা প্রমা নিয়ে আলোচনা করছিলাম। আর ওই জ্ঞান লাভের যে উৎস বা উপায় বা করণ, ওই যথার্থ জ্ঞান লাভের উপায় বা করণকে বলা হয় প্রমাণ। অর্থাৎ প্রমার করণকে বলা হয় প্রমাণ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে করণটা কি? তো এই প্রশ্ন উত্তরে আমরা বলতে পারি যে ন্যায়মতে করণ হচ্ছে এক প্রকার কারণ, কিন্তু এখানে মনে রাখতে হবে যে সমস্ত কারণই কিন্তু করণ নয়। তাহলে একমাত্র অসাধারণ কারণকেই করণ বলা হয়। কারণ ন্যায় দর্শনে একটি কার্যের একাধিক কারণ থাকে। তা এই কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ কারণ আর একটা হচ্ছে অসাধারণ কারণ। এই কারণ সম্পর্কে আবার ন্যায় দর্শনে যে দুটি সম্প্রদায় আমরা পেয়েছি, নব্য ন্যায় আর প্রাচীন ন্যায়,
এদের মধ্যে মতভেদ আছে। নব্য ন্যায় দার্শনিকরা বলছেন যে অসাধারণ কারণটি যদি ব্যাপার বিশিষ্ট হয়ে কোনো পদার্থের জনক হয় তাহলে সেই অসাধারণ কারণটি হবে করণ। কিন্তু প্রাচীন ন্যায় দার্শনিকরা করণ সম্পর্কে একটি ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন যে কার্যের না হওয়া রহিত করে বা ব্যবচ্ছিন্ন করে যে কারণ তাকেই বলা হয় করণ। তো যাই হোক, এই যে প্রত্যক্ষ জ্ঞানের প্রতি যেমন নব্য নৈয়ায়িকরা বলছেন যে ইন্দ্রিয় হচ্ছে করণ, বিষয়ের সাথে ইন্দ্রিয় সম্বন্ধ হলেই ওই করণের ব্যাপার। আবার প্রাচীন ন্যায় দার্শনিকরা বলছেন যে ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের কারণ। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে যেহেতু আমরা ন্যায় দর্শন স্বীকৃত প্রমাণ নিয়ে আলোচনা করছি, তা ন্যায় মতে এই যথার্থ জ্ঞান বা প্রমাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রমা 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ। ন্যায়মতে যথার্থ জ্ঞান বা প্রমা 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দবোধ। দেখুন, এই যে 4 প্রকার আমরা প্রমা পেলাম, এই 4 প্রকার প্রমার যে করণ, এই 4 প্রকার প্রমার করণ, কারণ প্রমার করণ কি বলা হয়? প্রমাণ। এই 4 প্রকার প্রমার করণ হিসাবে ন্যায় দর্শনে 4টি প্রমাণের কথা বলা হয়েছে। প্রমার করণ বা প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। দেখো, ন্যায় দর্শনে যথার্থ জ্ঞান বা প্রমাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দবোধ। আর এই প্রমা বা যথার্থ জ্ঞানের করণ অর্থাৎ প্রমাণ হিসাবে ন্যায় দর্শনের 4টি প্রমাণের কথা বলা হয়েছে: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ। তার মানে অর্থাৎ এই প্রমাণ 4 প্রকার, এবং এই 4 প্রকার প্রমাণ থেকে আমরা 4 রকম জ্ঞান পেয়ে থাকি। যেমন প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে প্রত্যক্ষ জ্ঞান, অনুমান প্রমাণের সাহায্যে অনুমিতি জ্ঞান, উপমান প্রমাণের সাহায্যে উপমিতি জ্ঞান, শব্দ প্রমাণের সাহায্যে শব্দ জ্ঞান। এখানে আমরা আজকে যেটা এখান থেকে যে ন্যায় দর্শন স্বীকৃত যে প্রমাণের যে শ্রেণীবিভাগ পেলাম, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে প্রথমে আমরা প্রমা বা যথার্থ জ্ঞানকে 4টি ভাগে ভাগ করেছি এবং ওই প্রমার করণ হিসাবে 4টি আমরা প্রমাণ পেয়েছি। অর্থাৎ এই 4টি প্রমাণের সাহায্যে আমরা 4 প্রকার জ্ঞান লাভ করে থাকি: প্রত্যক্ষ জ্ঞান, অনুমিতি জ্ঞান, উপমিতি জ্ঞান এবং শব্দ জ্ঞান। এখন আমরা যেটা আলোচনা করব যে এই যে আমরা 4 প্রকার জ্ঞান পেলাম, এই 4 প্রকার জ্ঞানের মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান আর অনুমিতি জ্ঞান, অর্থাৎ অনুমান প্রমাণ। তা প্রথমেই আমরা আজকে আলোচনা করব ন্যায় দর্শন স্বীকৃত প্রথম প্রকার প্রমাণ বা জ্ঞান, প্রত্যক্ষ। তাহলে ন্যায় দর্শন প্রত্যক্ষ হচ্ছে ন্যায় দর্শন স্বীকৃত একটি যথার্থ জ্ঞান বা প্রমা।
এবং এই প্রত্যক্ষ জ্ঞানটা আমরা কিসের সাহায্যে লাভ করি? প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে লাভ করি। এবং এই প্রত্যক্ষ জ্ঞান সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের প্রত্যক্ষ জ্ঞান কাকে বলে সে সম্পর্কে জানতে হবে। তাহলে এখন তোমরা এর আগে জেনেছো যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি গৌতম। তা সেই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম তার যে বিখ্যাত গ্রন্থ ন্যায়সূত্র, সেই ন্যায়সূত্র গ্রন্থে এই প্রত্যক্ষ জ্ঞানের একটি লক্ষণ দিয়েছেন। লক্ষণটা কি? ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম, ব্যবসায়াত্মকং 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 প্রত্যক্ষম। দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম তার ন্যায়সূত্র গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। অর্থাৎ ইন্দ্রের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তা যদি অব্যাপদেশ্য, অব্যভিচারী ও ব্যবসায়াত্মক হয় তাহলে সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। কি বললাম? ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞান যদি অব্যাপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক হয় তাহলে সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। এখন এই যে গৌতম প্রদত্ত প্রত্যক্ষের যে আমরা লক্ষণ পেয়েছি, এই লক্ষণে যে আমরা কতগুলো শব্দ পেয়েছি, শব্দগুলো অর্থ আমাদের জানতে হবে। অর্থাৎ গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণটা বিশ্লেষণ করে দেখতে হবে বিভিন্ন যে শব্দ সংযোগে যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেই শব্দগুলো, সন্নিবেশিত শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে। প্রথমে দেখো ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়। প্রথম আমরা কি পাচ্ছি? ইন্দ্রিয়। ইন্দ্রিয়ার্থ ইন্দ্রিয় যোগ অর্থ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়টা কি? যে এই ন্যায় মতে ইন্দ্রিয় শব্দটির দ্বারা আমাদের যে পাঁচটি বাহ্যেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি বাহ্যেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় মনকে বোঝানো হয়েছে। অর্থাৎ ন্যায় দর্শনে মোট 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, 5টি বাহ্যেন্দ্রিয়, একটি অন্তরিন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি বাহ্যেন্দ্রিয়, 5টি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, 5টি বাহ্যেন্দ্রিয় আর মন।
একটি অন্তরিন্দ্রিয়। তাহলে ন্যায় দর্শনে মোট 6টি ইন্দ্রিয়, 5টি বাহ্যিক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন নামক অন্তরিন্দ্রিয়। এই 6টি ইন্দ্রিয়ের কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে এই 5টি বাহ্যেন্দ্রিয়ের দ্বারা আমরা বাহ্য জগতের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো প্রত্যক্ষ করে থাকি। আর অন্তরিন্দ্রিয় মন এর সাহায্যে সুখ, দুঃখ প্রভৃতি মানসিক বিষয়গুলোকে আমরা প্রত্যক্ষ করে থাকি। তবে এই বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রেও আমাদের এটা মনে রাখতে হবে যে বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই যে আমরা প্রত্যক্ষ করে থাকি, এই বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রেও বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের এই মনের সংযোগ হতে হয়, না হলে কোনো বিষয়ের প্রত্যক্ষ সম্ভব নয়। এই গেল ইন্দ্রিয়। নেক্সট হচ্ছে কি? অর্থ। 2 নম্বর ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয় যোগ অর্থ। অর্থ কথার অর্থ নৈয়ায়িকরা অর্থ বলতে এখানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে বোঝানো হয়। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় কে বুঝিয়েছে? অর্থাৎ ন্যায়মতে প্রত্যেকটি যে বাহ্য ইন্দ্রিয়ের কথা আমরা বললাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই প্রতিটি বাহ্য ইন্দ্রিয়ের নিজস্ব অর্থ বা বিষয় আছে। যেমন চক্ষু শুধুমাত্র বর্ণকে প্রত্যক্ষ করতে পারে, তাই চক্ষুরিন্দ্রিয়ের অর্থ বা বিষয় হচ্ছে কি? বর্ণ। তেমনি কর্ণ আমাদের কি? শব্দকে গ্রহণ করতে সক্ষম হয়, সেই জন্য কর্ণেন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ। ত্বক স্পর্শকে প্রত্যক্ষ করতে, গ্রহণ করতে সক্ষম হয়, সেই জন্য ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। এইভাবে প্রত্যেকটা বাহ্য ইন্দ্রিয়ের একটা নিজস্ব গ্রাহ্য বিষয় আছে, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। চক্ষুর গ্রাহ্য বিষয় হচ্ছে রূপ বা বর্ণ, কর্ণের গ্রাহ্য বিষয় হচ্ছে শব্দ, জিহ্বার গ্রাহ্য বিষয় হচ্ছে রস, ত্বকের গ্রাহ্য বিষয় হচ্ছে স্পর্শ। এইভাবে আমরা 5টি বাহ্য ইন্দ্রিয়ের 5টি গ্রাহ্য বিষয় আমরা পেয়ে থাকি, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই গেল। এরপর নেক্সট হচ্ছে কি? তাহলে ইন্দ্রিয়ার্থ পেয়ে গেলাম। সন্নিকর্ষোৎপন্নং, সন্নিকর্ষের সাথে, ইন্দ্রিয়ের সাথে অর্থের সন্নিকর্ষ। 3 নম্বর হচ্ছে সন্নিকর্ষ। সন্নিকর্ষ বলতে ইন্দ্রিয়ের সাথে গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় যোগ অর্থের সম্বন্ধ। অর্থ বলতে কি? বিষয়। দেখ, তাহলে সন্নিকর্ষ মানে কি? ইন্দ্রিয় আর বিষয়ের সম্বন্ধ। ইন্দ্রের সাথে বিষয়ের সম্বন্ধকেই, ইন্দ্রের সঙ্গে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধকেই বলা হচ্ছে সন্নিকর্ষ। অর্থাৎ যে ইন্দ্রিয়ের যে বিষয়, সেই ইন্দ্রের সঙ্গে সেই ইন্দ্রিয়ের সম্বন্ধই হচ্ছে সন্নিকর্ষ। গেল। নেক্সট হচ্ছে কি? 4 নম্বর অব্যাপদেশ্যম। অব্যাপদেশ্যম, অব্যাপদেশ্য বা অব্যাপদেশ্যম, অব্যাপদেশ্য। এই অব্যাপদেশ্য বলতে নৈয়ায়িকরা কি বুঝিয়েছেন? অব্যাপদেশ্য বলতে নৈয়ায়িকরা অশাব্দ, অশাব্দ, অব্যাপদেশ্য বলতে নৈয়ায়িকরা অশাব্দকে বুঝিয়েছেন। অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না, যা পূর্বের কোনো জ্ঞাত কোনো শব্দের জ্ঞান থেকে উৎপন্ন হয় না, যা কোনো নামের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ যে জ্ঞান পূর্ব জ্ঞান নির্ভর নয়, তাকে আমরা অব্যাপদেশ্য বলব। অর্থাৎ যে জ্ঞান অশাব্দ, যাকে শব্দের মাধ্যমে, বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না, সেটাকে আমরা বলবো অব্যাপদেশ্য।
অর্থাৎ যে জ্ঞান পূর্ব জ্ঞানের ওপর নির্ভরশীল নয় তাকে আমরা বলবো অব্যাপদেশ্য। নেক্সট আমরা কি আছে, অব্যভিচারী। 5 নম্বর, অব্যভিচারী বলতে বোঝায় যথার্থ। অব্যভিচারী কথার অর্থ হচ্ছে যথার্থ বা অভ্রান্ত। অব্যভিচারী বলতে যথার্থ বা অভ্রান্ত বা নিঃসন্দিগ্ধ, যে জ্ঞান বিষয়ের অনুরূপ সেই জ্ঞানই হচ্ছে অব্যভিচারী। অর্থাৎ বিষয়টি যেমন আমাদের জ্ঞানটিও যদি ঠিক সেরকম হয় তাহলে সেটিকে আমরা কি বলবো, অব্যভিচারী। অর্থাৎ যথার্থ, অর্থাৎ অভ্রান্ত, অর্থাৎ নিঃসন্দিগ্ধ, অর্থাৎ যে জ্ঞান বিষয়ের অনুরূপ সেই জ্ঞানটাই হচ্ছে অব্যভিচারী। অব্যভিচারী কথার অর্থ হচ্ছে যথার্থ বা ভ্রান্ত। নেক্সট আমরা 6 নম্বর কি পেয়েছি, ব্যবসায়াত্মক অঙ্গ। ব্যবসায়াত্মক কথার অর্থ কি? ব্যবসায়াত্মক বলতে নাইদার্সনা বুঝিয়েছেন সুনিশ্চিত বা নিশ্চয়াত্মক জ্ঞান। সুনিশ্চিত জ্ঞান, সুনিশ্চিত বা নিশ্চয়াত্মক। ব্যবসায়াত্মক বলতে সুনিশ্চিত বা নিশ্চয়াত্মক জ্ঞানকে বুঝিয়েছেন। অর্থাৎ যে জ্ঞানে কোনো রকম সংশয় বা সন্দেহ থাকে না সেটাকেই আমরা বলবো ব্যবসায়াত্মক জ্ঞান। যে জ্ঞানে কোনো রকম সংশয় বা সন্দেহ থাকে না তাকে আমরা বলবো ব্যবসায়াত্মক জ্ঞান। সংশয় থেকে এই প্রত্যক্ষকে পৃথক করার জন্যই মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে এই ব্যবসায়াত্মক শব্দটি সন্নিবেশিত করেছেন, উল্লেখ করেছেন। অর্থাৎ ব্যবসায়াত্মক জ্ঞান হচ্ছে নিশ্চয়াত্মক জ্ঞান বা সংশয়মুক্ত জ্ঞান। সুতরাং এই গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে যে শব্দগুলো আমরা পেয়েছি সেই শব্দগুলো বিশ্লেষণ করে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ বিশ্লেষণ করে আমরা কি পেলাম, যে মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণটির অর্থ কি দাঁড়ালো, যে ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থ বা বিষয়ের, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের বা বিষয়ের সন্নিকর্ষের ফলে যে অশাব্দ অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাই হলো প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা। আবার বলছি, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের বা অর্থের সন্নিকর্ষের ফলে যে অশাব্দ অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানটিকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা। এবং এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে নৈয়ায়িকরা বলছেন, তোমরা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে ন্যায়মতে 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, 5টি বাহ্যেন্দ্রিয়, 1টি অন্তরিন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টি বাহ্যেন্দ্রিয় এবং অন্তরিন্দ্র মন। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যখন আত্মা, আমাদের জ্ঞানটা কোথায় উৎপন্ন হয়, আত্মায় হয়। কাজেই যখন আত্মার সঙ্গে মনের সঙ্গে ইন্দ্রিয়ের এবং ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সম্বন্ধ হয় কেবল তখনই প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হতে পারে। তাহলে প্রত্যক্ষ জ্ঞানের কারণটা কি? প্রত্যক্ষ জ্ঞানের কারণ কি? মনের সঙ্গে ইন্দ্রিয়ের
মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, আর আত্মার সঙ্গে, এটা ক, আত্মার সঙ্গে মনের সংযোগ। আত্মার সঙ্গে মনের সংযোগ, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ এবং ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ বা সন্নিকর্ষ। এর মধ্যে যে প্রথম দুটি কারণ, এই প্রথম দুটি কারণ হচ্ছে, এই প্রথম দুটি কারণকে আমরা বলবো সাধারণ কারণ। এই প্রথম দুটি কারণ হচ্ছে সাধারণ কারণ। সাধারণ কারণ অর্থাৎ আত্মার সঙ্গে মনের সংযোগ এবং মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, এই দুটো কারণকে আমরা বলবো সাধারণ কারণ। আর শেষের যে কারণটি, সেটিকে আমরা বলবো অসাধারণ কারণ। শেষেরটা হচ্ছে অসাধারণ কারণ। অসাধারণ কারণ। এই হচ্ছে গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ। এখন এই গৌতম যে প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন, এই লক্ষণের বিরুদ্ধে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় আপত্তি তুলেছেন। যেমন কিছু কিছু নব্য নৈয়ায়িক এবং বৈদান্তিক, এরা এই লক্ষণের বিরুদ্ধে আপত্তি তুলে বলেছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ না হলেও প্রত্যক্ষ জ্ঞান সম্ভব হয়। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ না হলেও প্রত্যক্ষ জ্ঞান সম্ভব। কিভাবে? তারা বলছেন যে প্রত্যক্ষের এই যে লক্ষণে, গৌতম প্রদত্তের এই লক্ষণে ঈশ্বরের নিত্য প্রত্যক্ষের ক্ষেত্রে এই লক্ষণটি প্রযোজ্য নয়। কেন? তারা বলছেন যে ঈশ্বর সব কিছু প্রত্যক্ষ করেন, কিন্তু ঈশ্বরের তো কোনো ইন্দ্রিয় নেই। কাজে ঈশ্বরের কোনো ইন্দ্রিয় না থাকায় ঈশ্বর যখন কোনো কিছু প্রত্যক্ষ করছেন, তখন তার ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু ঈশ্বরের কোনো ইন্দ্রিয় নেই। কাজেই গৌতম প্রদত্ত প্রত্যক্ষের এই লক্ষণটি কেবলমাত্র মানুষ বা অনিত্য প্রত্যক্ষের ক্ষেত্রে, প্রাণী অনিত্য প্রত্যক্ষের ক্ষেত্রেই এই লক্ষণটি প্রযোজ্য। ঈশ্বরের নিত্য প্রত্যক্ষের ক্ষেত্রে এই লক্ষণটি প্রযোজ্য নয়, নব্য নৈয়ায়িক এবং বৈদান্তিকরা বলছেন। তাহলে নব্য নৈয়ায়িক গৌতম প্রদত্ত এই প্রত্যক্ষ লক্ষণের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। আপত্তির কথা আমরা বললাম। তাহলে নব্য নৈয়ায়িকরাও নিশ্চয়ই প্রত্যক্ষের একটা সংজ্ঞা দিয়েছেন। তারা কি বলছেন? যে নব্য নৈয়ায়িক গঙ্গেশ নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় তার যে গ্রন্থ তত্ত্বচিন্তামণি, নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় তার তত্ত্বচিন্তামণি গ্রন্থে প্রত্যক্ষের গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে আপত্তি তুলেছেন এবং একটি সংজ্ঞা প্রদান করেছেন। কি বলছেন? যে প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্বম লক্ষণম, প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্বম লক্ষণম।
প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্বম লক্ষণম। অর্থাৎ সাক্ষাৎকারিত্ব বা সাক্ষাৎ প্রতীতি, সাক্ষাৎকারিত্ব বা সাক্ষাৎ প্রতীতি, সাক্ষাৎ প্রতীতি হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। আমার সম্মুখে ধরো, আমার সম্মুখে টেবিলটি যখন আমি প্রত্যক্ষ করছি, তখন আমি টেবিলটিকে সাক্ষাৎভাবেই জানি। এই জন্য নব্যনয় গঙ্গেশ উপাধ্যায় কী বললেন, যে সাক্ষাৎকারিত্ব বা সাক্ষাৎ প্রতীতি হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। সাক্ষাৎ প্রতীতি হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। যখন কোনো বিষয়কে আমি প্রত্যক্ষ করছি, তখন সেই বিষয়টিকে আমি সাক্ষাৎভাবে জানি। এইভাবেই নব্যনয়িক ও অন্যান্য দার্শনিকরা গৌতম প্রদত্ত লক্ষণের বিরুদ্ধে আপত্তি তুলেছেন এবং তারা একটি সংজ্ঞা দিয়েছেন। তা এই আলোচনায় আমরা প্রত্যক্ষ নিয়ে আলোচনা করছি এবং এক্ষেত্রে আমরা প্রত্যক্ষের সংজ্ঞা প্রদান করলাম এবং সেই গৌতম প্রদত্ত প্রত্যক্ষের সংজ্ঞায় যে শব্দগুলো সন্নিবেশিত হয়েছে সেই শব্দগুলোর অর্থ আমরা বিশ্লেষণ করলাম। এখন আমরা আরেকটি নেক্সট পয়েন্টে আমরা যাব, যে এখানে তোমরা গৌতম প্রদত্ত প্রত্যক্ষের সংজ্ঞায় যেটা লক্ষ্য করেছো, যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় যোগ বিষয় সংযোগ হলে তবেই প্রত্যক্ষ হয়। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হলেই প্রত্যক্ষ জ্ঞান হতে পারে। অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সন্নিকর্ষ হচ্ছে, সন্নিকর্ষ সম্বন্ধ। তাহলে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সন্নিকর্ষ একটি গুরুত্বপূর্ণ অংশ। কেননা কোনো বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ বা সম্বন্ধ না হলে সেই বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান সম্ভব নয়। সেই জন্য আমরা এই প্রত্যক্ষের লক্ষণে যে প্রথম আমরা শব্দ পেয়েছি সন্নিকর্ষ, সেই সন্নিকর্ষ, ন্যায়মতের সন্নিকর্ষ, তার বিভিন্ন প্রকার নিয়ে আমরা আলোচনা করব। সন্নিকর্ষ, দেখো সন্নিকর্ষ শব্দের অর্থ কি? সন্নিকর্ষ অর্থ কি? সম্বন্ধ। সন্নিকর্ষ শব্দের অর্থ সম্বন্ধ। কিসের সম্বন্ধ? এই ন্যায়মতে সন্নিকর্ষ হচ্ছে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে এমন এক সম্বন্ধ যার ফলে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয়। ন্যায়মতের সন্নিকর্ষ কি? ন্যায়মতের সন্নিকর্ষ হলো ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে এমন একটি সম্বন্ধ যার ফলে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয়। অর্থাৎ যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সম্বন্ধই হচ্ছে সন্নিকর্ষ। যোগ্য বিষয়ের, যোগ্য বিষয়ের সঙ্গে যোগ্য ইন্দ্রিয়ের সংযোগ হলো সন্নিকর্ষ। যোগ্য বিষয়ের সঙ্গে যোগ্য ইন্দ্রিয়ের বা যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সংযোগই হলো সন্নিকর্ষ। যেমন চক্ষুরিন্দ্রিয়ের সঙ্গে বর্ণের সম্বন্ধ হচ্ছে এক প্রকার সন্নিকর্ষ। চক্ষুরিন্দ্রিয়ের সঙ্গে বর্ণের সম্বন্ধ হচ্ছে চক্ষুরিন্দ্রিয়। চক্ষুরিন্দ্রিয়
যোগ বর্ণ, এটাই হচ্ছে সন্নিকর্ষ। চক্ষু ইন্দ্রিয়ের সাথে বর্ণের যে সম্বন্ধ সেটাকে বলা হচ্ছে সন্নিকর্ষ। হলো, এখন এই সন্নিকর্ষ দুটো ভাগে, ন্যায় মতে এই সন্নিকর্ষকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ন্যায় মতে সন্নিকর্ষ দু প্রকার। কি কি? ন্যায় মতে সন্নিকর্ষ দু প্রকার। কি কি? লৌকিক সন্নিকর্ষ, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। ন্যায়মতে সন্নিকর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। আমরা প্রথম প্রকার সন্নিকর্ষ অর্থাৎ লৌকিক সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব। দেখো, ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সরাসরি সংযোগ ঘটে তখন তাকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। কি বললাম? ইন্দ্রিয়ের সাথে অর্থাৎ আমাদের বাহ্য ইন্দ্রিয়ের সাথে যখন বাহ্য বিষয়ের সরাসরি সন্নিকর্ষ ঘটে বা সরাসরি সংযোগ হয় তখন তাকে আমরা বলবো লৌকিক সন্নিকর্ষ। যেমন ধরো, এটি একটি বিষয়, কি? একটা ডাস্টার। এই ডাস্টারটির সাথে যখন আমার চক্ষু ইন্দ্রিয়ের কি হচ্ছে, সরাসরি সংযোগ হচ্ছে, সরাসরি সংযোগ হচ্ছে, সেহেতু এক্ষেত্রে এই ডাস্টারটির সাথে আমার চক্ষু ইন্দ্রিয়ের সাথে সরাসরি সংযোগ হচ্ছে বলে এটাকে আমরা বলবো লৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ ইন্দ্রিয়ের সামনে যে বস্তুটি অবস্থান করছে এবং তার গুণের সঙ্গে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। এই লৌকিক সন্নিকর্ষে কি হয়? যে বস্তুকে যে ইন্দ্রিয় গ্রহণ করতে সক্ষম, অর্থাৎ প্রত্যেকটি ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় আছে, তাহলে লৌকিক সন্নিকর্ষে যে বস্তুকে যে ইন্দ্রিয় গ্রহণ করতে সক্ষম সেই বস্তু বা তার গুণের সঙ্গে সেই ইন্দ্রিয়ের সম্বন্ধ হয়। এই জন্য লৌকিক সন্নিকর্ষ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের একটা স্বাভাবিক সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্বাভাবিক সন্নিকর্ষ। এখন এই লৌকিক সন্নিকর্ষকে ন্যায় দর্শনে 6টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ন্যায়মতে এই লৌকিক সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকার। 6 প্রকার। ছয় প্রকার। কি কি? 6 প্রকার। 1 নম্বর হচ্ছে সংযোগ সন্নিকর্ষ, সংযোগ সন্নিকর্ষ, এইগুলো তোমরা নোট ডাউন করবে। 2 নম্বর সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। 3 নম্বর সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। 4 নম্বর সমবায় সন্নিকর্ষ। 5 নম্বর সমবেত সমবায় সন্নিকর্ষ। 6 নম্বর বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ। বিশেষণ ভাব ও সন্নিকর্ষ।
তাহলে ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। কি কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। ঠিক একইভাবে ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ শ্রেণীবিভাগ করা হয়েছে। ন্যায় মতে 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষের কথা বলা হয়েছে। 1 নম্বর কি? সামান্য লক্ষণ, সন্নিকর্ষ। 2 নম্বর জ্ঞান লক্ষণ, সন্নিকর্ষ। 3 নম্বর যোগজ সন্নিকর্ষ। এই 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষের কথা বলা হয়েছে। এই হচ্ছে সন্নিকর্ষ এবং সন্নিকর্ষের প্রকারভেদ। তাহলে সন্নিকর্ষকে আমরা 2 ভাগে ভাগ করেছি, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। আবার লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার: সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। আর অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার: সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, যোগজ সন্নিকর্ষ। এখন যেটা আমাদের আলোচ্য বিষয়, এই যে আমরা 6 প্রকার লৌকিক সন্নিকর্ষর কথা আমরা বললাম, তোমাদের এখান থেকে প্রশ্ন হয়, এমসিকিউ এসিকিউ তো থাকবেই, এবং ন্যায় দর্শন থেকে তোমরা ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেন পাও, সেখানে কোশ্চেনটা এই ধরনের হয় যে সন্নিকর্ষ কাকে বলে, সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে এক্ষেত্রে এই যে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আমরা পেয়েছি 6 প্রকার, এই 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ আমাদের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখবে, এই যে 6 প্রকার লৌকিক সন্নিকর্ষের কথা বলা হয়েছে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর এসেছে। এটা কোনোটাকে টপকিয়ে আমরা আলোচনা করতে পারবো না, এবং এটাকে একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করবে, দেখবে স্টেপ বাই স্টেপ তোমাকে আলোচনা করতে হবে এবং পেয়েও যাবে। তাহলে আমরা এখন আলোচনা করবো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ। প্রথম প্রকার সন্নিকর্ষ কি? সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ দেখ, দ্রব্যের প্রত্যক্ষের ক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষ হয়ে থাকে। দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয়। কিভাবে দেখো, তার আগে আমি বলে নিই যে বলা হচ্ছে যে ন্যায়মতে দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ স্বীকার করা হয়, বা দ্রব্যের প্রত্যক্ষে সংযোগ সন্নিকর্ষ হয়ে থাকে। তো ন্যায় দর্শন বলছেন যে দুটি পৃথক বা আলাদা দ্রব্যের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয় সংযোগ সম্বন্ধ। দুটি দ্রব্যের মধ্যে, দুটি ভিন্ন দ্রব্যের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয় সংযোগ সম্বন্ধ। যদি এখানে মনে রাখতে হবে, এই যে দ্রব্য দুটি কথা বলা হলাম, সেই দ্রব্য দুটি কিন্তু কখনো অবয়ব ও অবয়বী হবে না। তার কারণ এটাও আমাদের মনে রাখতে যে আমাদের যে 5টি ইন্দ্রিয়ের কথা বলেছি ও একটি অন্তরিন্দ্রিয়, এই 6টি ইন্দ্রিয় কিন্তু প্রত্যেকটি এক একটি বিশেষ ধরনের দ্রব্য। কাজে চক্ষুরিন্দ্রিয় একটি দ্রব্য, কর্ণেন্দ্রিয় একটি দ্রব্য, ত্বকেন্দ্রিয় একটি দ্রব্য, প্রত্যেকটি ইন্দ্রিয় হচ্ছে মনও একটি দ্রব্য, প্রত্যেকটি দ্রব্য হচ্ছে একটি বিশেষ ধরনের দ্রব্য। এখন যে বিষয়টিকে আমি প্রত্যক্ষ করছি, সেই বিষয়টি বা বস্তুটিও যদি
দ্রব্য হয়, তাহলে কি হচ্ছে? ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের সম্বন্ধ হচ্ছে। ইন্দ্রিয়ের সাথে দ্রব্যের সম্বন্ধ, তাহলে ইন্দ্রিয় দ্রব্য, যে বিষয়টিকে আমি প্রত্যক্ষ করছি সেই বিষয়ই একটি দ্রব্য। তাহলে দ্রব্যের সাথে দ্রব্যের, দ্রব্যের সাথে দ্রব্যের, দ্রব্য যোগ দ্রব্য সমান কি হচ্ছে? সংযোগ। দ্রব্যের সাথে দ্রব্যের সম্বন্ধকে আমরা সংযোগ বলবো। তাহলে ইন্দ্রিয় একটি দ্রব্য, বিষয় একটি দ্রব্য, কাজে এই দুটি দ্রব্যের সম্বন্ধ হচ্ছে সংযোগ সম্বন্ধ। কাজে আমরা যখন চোখের দ্বারা, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা ঘট প্রত্যক্ষ করি, ঘট, তখন কি চক্ষু এবং ঘট দুটি দ্রব্য। কেন? পূর্বেই আমি বললাম যে চক্ষুর ইন্দ্রিয় একটি দ্রব্য, প্রত্যেকটা ইন্দ্রিয়কে একটি দ্রব্য। আবার যে বিষয়টিকে প্রত্যক্ষ করছি সেটাও কি আমরা দ্রব্য বলতে হবে। কাজেই যখন আমরা চক্ষুর দ্বারা ঘট প্রত্যক্ষ করছি, তখন চক্ষু এবং ঘট দুটি দ্রব্য হয়, তাদের মধ্যে কি হচ্ছে? সংযোগ সন্নিকর্ষ হচ্ছে, সংযোগ সন্নিকর্ষ হচ্ছে। অর্থাৎ ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘট দ্রব্যের সঙ্গে চক্ষুরিন্দ্রিয়ের সম্বন্ধ হয়। যেমন ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘট দ্রব্যের সঙ্গে চক্ষু ইন্দ্রিয়ের সম্বন্ধ হয়। যেমন আমরা কি বললাম? চক্ষু, চক্ষু হচ্ছে দ্রব্য, ঘট, ঘটটাও দ্রব্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দুটোর সাথে সংযোজিত দ্রব্য যোগ দ্রব্য সমান কি হচ্ছে? সংযোগ। অতএব আমরা কি পেলাম? চক্ষু যোগ ঘট সমান সংযোগ সন্নিকর্ষ। দেখ, একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা কর, ম্যাথমেটিক্যালি। দ্রব্য যোগ দ্রব্য সম্বন্ধে যেটা সংযোগ হচ্ছে, চক্ষুটা একটা দ্রব্য, ঘটটা একটা দ্রব্য। যখন আমরা একটা ঘটকে প্রত্যক্ষ করছি, তখন সেক্ষেত্রে চক্ষুটাও দ্রব্য, ঘটটাও দ্রব্য। তাহলে দ্রব্যের সাথে দ্রব্য যোগ দ্রব্য সংযোগ। তাহলে এখানে দ্রব্য চক্ষু, এই দ্রব্য বলতে এই চক্ষু একটা দ্রব্য, আর এই দ্রব্য বলতে ঘট। তাহলে চক্ষু এবং দ্রব্য, এই ঘটের প্রত্যক্ষ কি হচ্ছে? সংযোগ সন্নিকর্ষ। তাহলে আমরা কি দেখলাম যে দ্রব্যের প্রত্যক্ষের ক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষ স্বীকৃত হয়। হলো। নেক্সট আমরা যাব সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, 2 নম্বর। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। দেখ, 2 নম্বর লৌকিক সন্নিকর্ষ হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। আমরা যেমন একটি দ্রব্যকে প্রত্যক্ষ করি, দ্রব্য বলতে আমরা বিষয় বা বস্তুকে বুঝিয়ে থাকি। কাজেই আমরা একটা বস্তু বা বিষয়কে যখন প্রত্যক্ষ করছি, তখন সেই বস্তুটির রূপ বা বস্তুটির গুণকেও আমরা প্রত্যক্ষ করে থাকি। অর্থাৎ যখন আমরা একটি দ্রব্যকে প্রত্যক্ষ করি, তখন সেই দ্রব্যের গুণটিকেও আমরা প্রত্যক্ষ করে থাকি। তাই এই দ্রব্যের গুণের প্রত্যক্ষের ক্ষেত্রে, অর্থাৎ দ্রব্যের রূপের প্রত্যক্ষের ক্ষেত্রে, দ্রব্যের রূপের প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। দ্রব্যের রূপের প্রত্যক্ষে কিভাবে?
ন্যায় দার্শনিকরা বলছেন এই যে রূপ বা গুণ, ন্যায় দার্শনিক বলছেন এই রূপ বা গুণ দ্রব্যে সমবেত থাকে, অর্থাৎ দ্রব্যে রূপটা সমবায় সম্বন্ধে থাকে। অর্থাৎ দ্রব্য ও গুণের ন্যায় মতে কি, দ্রব্য গুণের সম্বন্ধটা হচ্ছে সমবায় সম্বন্ধ। দ্রব্য গুণ এটাকে বলা হয় সমবায় সম্বন্ধ। দ্রব্যের সাথে গুণের সম্বন্ধকে বলা হয়, যেমন দ্রব্যের সাথে দ্রব্যের সম্বন্ধকে আমরা কি বলেছি, সংযোগ সম্বন্ধ, আর দ্রব্যের সাথে গুণের সম্বন্ধটাকে বলা হচ্ছে সমবায় সম্বন্ধ। অর্থাৎ এই দ্রব্যে গুণ সমবেত থাকে। কাজেই যে দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করি সেই দ্রব্যে কি আছে, কি অবস্থান করে, গুণ জাতি কর্মের থাকে, সেগুলোকে আমরা প্রত্যক্ষ করি। অর্থাৎ যে দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করি সেই দ্রব্যে অবস্থিত যে প্রত্যক্ষযোগ্য গুণ জাতি কর্মের যে প্রত্যক্ষে কি হয়, নির্দিষ্ট ইন্দ্রিয়ের সঙ্গে ওই গুণ জাতি বা কর্মের সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। তার মানে এখানে কি সংযুক্ত কি হচ্ছে, প্রথমে দ্রব্যের সাথে চক্ষুর ইন্দ্রিয়ের সংযোগ সন্নিকর্ষ হচ্ছে এবং ওই দ্রব্যে গুণ বা রূপটা সমবায় সম্বন্ধে আছে, সমবেত আছে। সেই জন্য বলা হচ্ছে যখন কোনো একটা দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করছি সেই দ্রব্যে প্রত্যক্ষযোগ্য গুণ জাতি কর্মেরও প্রত্যক্ষ হয়ে থাকে, ওই নির্দিষ্ট ইন্দ্রিয়ের সাথে সম্বন্ধ হয়ে থাকে এবং যে সম্বন্ধে সেটাকে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যেমন ধরো ঘটের রূপ, অন্যান্য গুণ যেমন স্পর্শ রস গন্ধ, এই গুণগুলোই ঘটের সমবায় সম্বন্ধে থাকে। কাজেই এই যে ঘটের যে রূপ কিংবা গুণ কর্ম জাতি, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে চক্ষু ইন্দ্রের সঙ্গে কি হচ্ছে, ঘটের সংযোগ হচ্ছে এবং সেই চক্ষু সংযুক্ত ঘটে গুণ কর্ম জাতি ইত্যাদি সমবায় সম্বন্ধে আছে বলে আমাদের দ্রব্যের গুণ কর্ম জাতি ইত্যাদি প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়। যেমন ধরো এখানে ঠিক আগের মতোই দেখো, চক্ষু যোগ ঘট সমান কি, চক্ষুটা দ্রব্য ঘটটা দ্রব্য, ফলে কি হচ্ছে সংযোগ সম্বন্ধ। চক্ষু যোগ ঘট সংযোগ সম্বন্ধ, ঘট যোগ রূপ, ঘটটা কি দ্রব্য, রূপটা হচ্ছে গুণ, তার মানে সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ অতএব চক্ষু যোগ রূপ কি হবে, সংযোগ প্লাস সমবায়, সংযোগ যোগ সমবায় সমান কি, সংযুক্ত সমবায়। দেখ লজিক্যালি চলে আসছে। সংযুক্ত সমবায় সম্বন্ধ, প্রথমে চক্ষুর সাথে ঘটের সংযোগ সম্বন্ধ হচ্ছে, এই ঘটের সাথে রূপের সমবায় সম্বন্ধ হচ্ছে। কেন, ঘট একটা দ্রব্য, রূপ হচ্ছে গুণ,
এবং দ্রব্যের সাথে গুণের সম্বন্ধ কী বলা হয়? সমবায় সম্বন্ধ বলা হয়। অর্থাৎ ঘটের রূপটা সমবায় সম্বন্ধে আছে, সমবেত আছে। এবার চক্ষু এই রূপটাকে প্রত্যক্ষ করছে, তাহলে চক্ষুর সাথে রূপ সংযোগ, আর এই সমবায়, সংযোগ যোগ সমবায় হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাহলে আমরা কি পেলাম? যে দ্রব্যের রূপের প্রত্যক্ষের ক্ষেত্রে, গুণের প্রত্যক্ষের ক্ষেত্রে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। নেক্সট আমরা আলোচনা করব সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। দেখো, আমরা যেমন দ্রব্যের রূপকে প্রত্যক্ষ করি, তেমনি ওই রূপের রূপত্ব জাতিরও আমাদের প্রত্যক্ষ হয়ে থাকে। অর্থাৎ আমরা একটা দ্রব্যকে প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে সেই দ্রব্যে অবস্থিত গুণটিকেও আমরা প্রত্যক্ষ করি, এবং ওই গুণের যে একটি সাধারণ ধর্ম বা গুণত্ব জাতি, সেই জাতিরও আমাদের প্রত্যক্ষ হয়ে থাকে। কিসের মাধ্যমে? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে। অর্থাৎ তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে দ্রব্যে গুণ এবং ক্রিয়া কোন সম্বন্ধে থাকে? সমবায় সম্বন্ধে থাকে। আবার সেই গুণে কি থাকে? গুণের যে সাধারণ ধর্ম, প্রত্যেকটা গুণের একটি সাধারণ ধর্ম আছে, জাতি আছে, গুণত্ব জাতি, সেটাও থাকে সমবায় সম্পর্কে, গুণের সাথে গুণের সম্বন্ধ। তাহলে দ্রব্য যোগ গুণ সমান সমবায়, আবার গুণ যোগ গুণ সমান হচ্ছে সমবেত সমবায়। তার মানে কি? দ্রব্যের সাথে গুণের সমবায় সম্বন্ধ, এবং ওই গুণে গুণত্ব জাতি আছে, গুণের সাথে গুণের গুণত্ব জাতিটাও একটা গুণ, সেটা হচ্ছে সমবেত সমবায়। অর্থাৎ তাহলে আমরা কি বলবো? যে রূপত্ব জাতির, রূপত্ব বা গুণের দ্রব্যের রূপত্ব বা গুণত্ব জাতির প্রত্যক্ষে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। কিভাবে? দেখো, প্রথমে চক্ষু যোগ ঘট, সংযোগ সম্বন্ধ, ঘট যোগ রূপ, ঘট যোগ রূপ সমবায় সম্বন্ধ, তারপরে কি হচ্ছে? এবার এই রূপের রূপত্ব জাতি হচ্ছে রূপ যোগ রূপত্ব জাতি, রূপ যোগ রূপত্ব জাতি সমান কি? সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। তাহলে কি পেলাম? অতএব চক্ষু যোগ রূপত্ব জাতি, চক্ষু যোগ রূপত্ব জাতি সমান কি হচ্ছে? সংযোগ প্লাস সমবায় প্লাস সমবায় সমান কি? সংযুক্ত সমবেত সমবায়। সংযুক্ত সমবেত সমবায় হলো। তো ঘটের সাথে রূপ সমবায় সম্বন্ধ, চক্ষুর সাথে ঘট সংযোগ সম্বন্ধ, ঘটের সাথে রূপ সমবায় সম্বন্ধ, রূপের সাথে রূপত্ব জাতি সমবায় সম্বন্ধ। অতএব চক্ষুর সাথে রূপত্ব জাতি কি হচ্ছে? সংযোগ প্লাস সমবায় প্লাস, অর্থাৎ সংযুক্ত সমবেত সমবায়। তাহলে আমরা কি পেলাম? দ্রব্যের রূপত্ব বা গুণত্ব জাতির প্রত্যক্ষে
সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। হলো নেক্সট সমবায় সন্নিকর্ষ। 4 নম্বর হচ্ছে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ ন্যায়মতে শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। শব্দের প্রত্যক্ষে, শব্দের প্রত্যক্ষে ন্যায়মতে শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ স্বীকার করা হয়। অর্থাৎ কর্ণেন্দ্রের দ্বারাই এই যে শব্দগুণের প্রত্যক্ষের ক্ষেত্রে সন্নিকর্ষ, যে সন্নিকর্ষ কাজ করে তাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। কেননা শব্দ কি? শব্দ হচ্ছে এক প্রকার গুণ। এবং ন্যায়দার্শন বলছেন যে আমাদের কর্ণ বিবরবর্তী যে আকাশ, মধ্যবর্তী আকাশ, কর্ণ গহ্বরে যে ফাঁকা স্থান থাকে সেটাকে বলা হয় আকাশ। তো এই কর্ণ বিবরবর্তী মধ্যবর্তী যে আকাশ, সীমিত আকাশ, সেটাকেই বলা হয় আমাদের কর্ণেন্দ্রিয়। কারণ বাইরে থেকে যখন দূরে কোথাও একটি আওয়াজ উৎপন্ন হয়, সেই আওয়াজটা তরঙ্গের মাধ্যমে আমাদের কি হয়, ওই কর্ণ গহ্বরে ঢোকে, সেই ফাঁকা স্থান, সেখানে অনুরূপ একটা শব্দ তৈরি হয়, সেই শব্দটাই আমরা শুনতে পাই। তো এই কর্ণ বিবরে মধ্যবর্তী সীমিত আকাশই হচ্ছে কর্ণেন্দ্রিয় বা শ্রবণেন্দ্রিয়। এবং এই কর্ণেন্দ্রিয়টা কি? একটা দ্রব্য, আর শব্দ হলো কি? গুণ। কাজেই শব্দ গুণ কেবল কর্ণেন্দ্রিয় আকাশে সমবায় সম্বন্ধে থাকে। এই কারণে কর্ণেন্দ্রিয়ের দ্বারাই সীমিত আকাশের সঙ্গে শব্দগুণের যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। তাহলে শব্দের প্রত্যেক ক্ষেত্রে কর্ণেন্দ্রের সঙ্গে শব্দ গুণের সম্বন্ধ হয়। তার মানে কি? কর্ণ সমান দ্রব্য, কর্ণ সমান দ্রব্য। দ্রব্য বলতে এখানে কি? আকাশ। কর্ণ বলতে এখানে আকাশকে বোঝানো হয়েছে, আকাশটাকে দ্রব্য বলা হচ্ছে। শব্দ সমান গুণ, শব্দ হচ্ছে গুণ। তাহলে দ্রব্য যোগ গুণ, দ্রব্য যোগ গুণ কি? সমবায় সম্বন্ধ, সমবায় সম্বন্ধ। অতএব কর্ণ যোগ শব্দ সমান হচ্ছে সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ। তাহলে কি হচ্ছে? শব্দ, কর্ণ হচ্ছে দ্রব্য, শব্দ হচ্ছে গুণ, দ্রব্যের সাথে গুণের সম্বন্ধটা কি? সমবায় সম্বন্ধ। কাজেই কর্ণেন্দ্রের মাধ্যমে যখন আমাদের একটি শব্দের প্রত্যক্ষ করে থাকি তখন সেক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। নেক্সট হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। সমবেত সমবায় সন্নিকর্ষ। শব্দত্ব জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে, শব্দত্ব জাতির প্রত্যক্ষে ন্যায়মতে শব্দত্ব জাতি প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। কিভাবে? কেননা কর্ণেন্দ্রিয় নামক সীমিত আকাশের শব্দগুণটা সমবায় সম্বন্ধে থাকে, আর শব্দত্ব জাতি শব্দের সামান্য ধর্ম, ওই শব্দগুণে আবার সমবায় সম্বন্ধে থাকে। এই জন্য শব্দত্ব জাতির প্রত্যক্ষের ক্ষেত্রে কর্ণের সঙ্গে শব্দত্ব জাতির যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিকর্ষ। যেমন কর্ণ যোগ দ্রব্য আকাশ সমান সমবায়, শব্দ যোগ শব্দত্ব সমান হচ্ছে সমবায়, কর্ণ যোগ শব্দত্ব হচ্ছে সমবেত সমবায়। এইভাবে শব্দত্ব জাতির প্রত্যেকের ক্ষেত্রে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট সন্নিকর্ষ কি? অভাব।
বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ। বিশেষণ ভাব ও সন্নিকর্ষ। দেখ, এই যে এতক্ষণ আমরা যে 5 প্রকার সন্নিকর্ষের কথা বললাম, এই সন্নিকর্ষগুলো মূলত ভাব পদার্থের প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু আমাদের যেমন ভাব পদার্থের জ্ঞান হয়, তেমনি আমাদের অভাব পদার্থেরও জ্ঞান হয়। যেমন ধরো বলা হলো এই ঘরে আলমারি নেই, অর্থাৎ আলমারির অভাব আছে। তারপরে আলমারির অভাবের জ্ঞানটা মানে হচ্ছে কাজে আমাদের ভাব পদার্থে যেমন জ্ঞান হয় তেমনি অভাব পদার্থের জ্ঞান হয়ে থাকে। তাহলে অভাবের প্রত্যক্ষের ক্ষেত্রে অভাবের প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ হয়ে থাকে। কিভাবে? যে ভাব পদার্থ যেমন বলা হলো, ধরো যে আমরা ভূতলে যখন ঘর দেখি, ভূতল মানে কি? মেঝে। তখন একটা এই ভূতলটা হচ্ছে তখন ভাব পদার্থ বিশেষ্য, এবং ঘটা ভাব হচ্ছে কি? বিশেষণ। ভূতলে ঘটা ভাব, ভূতলটা বিশেষ্য, ঘটা ভাব বিশেষণ। বিশেষ্যে বিশেষণের অভাবের জ্ঞান, অর্থাৎ ঘটের অভাব। অর্থাৎ আমাদের কি হচ্ছে? বিশেষের সাথে ভূতলের সাথে চক্ষু সংযুক্ত হচ্ছে, বিশেষ সাথে চক্ষু যোগ ভূতল, আর ওই বিশেষে কি হচ্ছে? বিশেষণের অভাব, অর্থাৎ ঘটের অভাবের জ্ঞান হচ্ছে, অভাবের প্রত্যক্ষ হচ্ছে। এইভাবে অভাবের প্রত্যক্ষের ক্ষেত্রে কি হয়? বিশেষ্য বিশেষণ ভাব ও সন্নিকর্ষ হয়ে থাকে। এই হচ্ছে আমরা 6 প্রকার লৌকিক সন্নিকর্ষের কথা আমরা বললাম। এই সঙ্গে আমরা যে ন্যায় স্বীকৃত যে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ, অর্থাৎ 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ এখানেই শেষ করলাম। এরপরে আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষের কথা আমরা বলেছি, সে বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করব। আমাদের সময় শেষ হয়ে গেছে, কাজে এখানেই আমরা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে পড়াশোনা করবে, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি।